তো জামাত যেভাবে সংসদে যেভাবে কাজ করছে আমি এখন পর্যন্ত উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। এটা তো এক ধরনের বিউটি। তো ইন দ্যাট সেন্স যে তারা একদম মেজরিটি পেয়ে যে সংসদে এসে একদম চড়াও হওয়া, আমার কাছে সেটা মনে হচ্ছে না। অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ ফেরদৌস, ঠিক এই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই। অনেকেই বলছেন যে বিএনপি কি তাহলে পুরাতন ক্ষমতা কাঠামোতেই ফিরে যেতে চায় কিনা, বিশেষ করে বিরোধী শিবির থেকে এই ধরনের প্রশ্ন উঠছে। আর যে প্রশ্নটি আমি মাসুমুর রহমান খলিলকে করেছিলাম যে বিএনপি আসলে কোন ব্র্যান্ডের রাজনীতি করতে চাচ্ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের খলিল ভাইকেও ধন্যবাদ। পলিটিক্স হলো একটা প্রসেস। আপনারা দেখবেন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট লুসিয়ান পাই, তার একটা বিখ্যাত তথ্যই আছে যে পলিটিক্স হলো একটা প্রসেস। এই প্রসেসের ভিতরে আস্তে আস্তে পলিটিক্সটা পরিশুদ্ধ হয় এবং আপনার পলিটিক্যাল প্রসেসটা গত 54 বছরে বাংলাদেশে কোনো কোনো সময় বিরতি দিয়ে কিছু সময়ের জন্য ছিল, একটা বিশাল সময় জুড়ে এই পলিটিক্যাল প্রসেসটা অনুপস্থিত ছিল। ফলে পলিটিক্যাল প্রসেসটা শুরু করতে গিয়ে আমাদের এই নতুন যে সংসদ হয়েছে সেখানে একটু সময় লাগছে। পলিটিক্যাল প্রসেসটা কি, যে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা কীভাবে চলবো বা ব্রিটেনে কীভাবে চলে বা যে সমস্ত দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে তারা কীভাবে সেটাকে প্র্যাকটিস করে, সেই জায়গাটাতে আপনি যদি 133টা অধ্যাদেশ দেখেন, এই প্রথমবারের মতো 133টা অধ্যাদেশ, অনেক অধ্যাদেশ কিন্তু পরিমাণ অনেক বেশি। এরশাদ সাহেবের সময় ছিল কিছু অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো পরিমাণ বেশি ছিল, পরবর্তীতে এসে রেটিফাই কী করতে হয়েছে। এরপরে এত অধ্যাদেশ কিন্তু কোনো সময় কখনো ছিল না। এর ভিতরে আপনার মাত্র বাদ দেওয়া হয়েছে 4টা। যে 4টা বাদ দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে ল্যাপস, কিন্তু আসলে ল্যাপস না। এগুলো নিয়ে আলোচনা হবে এবং এগুলো নিয়েও কিন্তু পরবর্তীতে বিল আনার জন্য বলা হচ্ছে। যে 16টাকে এখন এই মুহূর্তে গ্রহণ করা হয় নাই, সেগুলোকে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ল্যাপস, কিন্তু ল্যাপস না। তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে রিভিউ করা হবে, আপনারা পরবর্তীতে বিল আকারে আনেন। আমরা সংসদীয় কমিটিতে বসি, সংসদীয় কমিটিতে বসে বিভিন্ন ধারা উপধারা এই জিনিসগুলো আমরা একটু ঠিক করি, কারণ তাড়াহুড়া করে হয়েছে, সেইগুলা আমরা একসাথে বসে ঠিক করে আমরা এখানে অর্গানাইজ করব। তাহলে আপনি যদি দেখেন যে 20টা অধ্যাদেশের কথা বলা হচ্ছে, এখন সেই 20টা অধ্যাদেশে কিন্তু এক ধরনের স্কোপ রয়ে গেছে, স্কোপ কিন্তু শেষ হয়ে যায়নি। এছাড়া বাকি যে অধ্যাদেশগুলো নিয়ে আপনার ধরেন সংসদে ওয়াকআউট হয়েছে, বিভিন্ন জায়গাতে ওয়াকআউট হয়েছে, আইনে রূপান্তরিত হয়েছে, সেগুলোই কি শেষ? তা কিন্তু শেষ না। যে দলটি আপনার মেজরিটি পাইল, ব্রুট মেজরিটি পাইল, সে ল্যান্ডস্লাইড ভিক্টোরি, সেই ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাওয়ার পরেও সে কিন্তু বলছে না যে আমি যা বলছি তাই ফাইনাল। সে বারবার বলছে যে বিরোধী দলের সাথে বসে এইগুলোর ভিতরে যদি কোনো পরিবর্তন আনতে হয়, এইগুলোর ভিতরে যদি কোনো পরিবর্তন আনতে হয়, যেমন মানবাধিকার অধ্যাদেশ অথবা পুলিশ সংস্কার অধ্যাদেশ অথবা গুম খুন অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো যদি আপনারা একটু পড়ে থাকেন, আমার 2-1টা পড়ার সৌভাগ্য হয়েছিল, পড়ে থাকেন, তাহলে সেখানে আপনি দেখবেন যে কিছু কিছু জায়গাতে আপনার কি করা দরকার, রিভিউ করা দরকার, চেঞ্জ করা দরকার। অথবা ওই যে আইসিটি অ্যাক্ট নিয়ে যেভাবে আপনার অনেকগুলো ধারা উপধারা আপনার চেঞ্জ করা দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে ব্যবহার করবে সেই জায়গাটাতে একটা চেঞ্জ আনা দরকার, তাড়াহুড়ো করে সেটা, সেই স্কোপটা সরকারি দলের হাতে রয়ে গেছে, যেহেতু তার হাতে। তাহলে কি বিরোধী দলের বিরোধিতা কেবলই বিরোধিতার খাতিরেই না, মানে এত কথা হচ্ছে বা নাহিদ ইসলামের কথা, এমনকি আমি ধরেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলছেন যে সরকার জনগণকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করছে, মানে এই ধরনের বাক্য আসছে কেন? এটা সংসদীয় গণতন্ত্রের বিউটি আমি মনে করি। এবং এখন পর্যন্ত জামাত যেভাবে সংসদে যেভাবে কাজ করছে, আমি এখন পর্যন্ত উই আর ভেরি মাচ স্যাটিসফাইড। এটা তো এক ধরনের বিউটি। এবং আপনি দেখবেন শফিক সাহেবকে যারা চিনেন জানেন, আমিও চিনি ব্যক্তিগতভাবে, ওনাদের যে আচার আচরণ বা ওনার যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা এই সমাজকে যতটুকু পারা যায় মেইন স্ট্রিমিংয়ে আনা, পলিটিক্যাল প্রসেসটাকে সঠিক পথে আনা, সেই জায়গাটাতে কিন্তু উনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন। হ্যাঁ, ওয়াকআউট করতেই পারেন। আমার এই যে ছাত্ররা যারা এনসিপিতে আছে, বড় নাহিদ অথবা আমাদের এই যে হাসনাত আবদুল্লাহ, তারা যে পয়েন্টগুলো তুলছেন সেই পয়েন্টগুলো কিন্তু তারা যথেষ্ট যুক্তি সহকারে তুলছেন, কিন্তু আপনি সরকারি দলের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়টা আপনি কি দেখবেন। যেমন আইনমন্ত্রী তার প্রতিটা বক্তৃতায় সে কি বলছে,
অথবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি কিভাবে বলছেন, ওনার অভিপ্রায়টা কি, যে আমরা এটাই শেষ কথা নয়, যেহেতু আমাদের হাতে bigger পুরা একটা সংবিধান, picture যেটা আছে। পুরা সংবিধান সংশোধন করার ক্ষমতা যেহেতু আমাদের হাতে আছে, আমরা বসে কিন্তু এটা করতে পারবো। একটা কথা বলে শেষ করি, জুলাই সনদের যে সমস্ত মূল স্পিরিটগুলো যেগুলো আছে, তার একটা বিশাল সংখ্যকই কিন্তু সরকারি দলের যে 31 দফা সংস্কার কমিশন যেটা আছে সেখানে, এবং তাদের যে ইলেকশন ম্যানিফেস্টোটা, তাদের ইলেকশন ম্যানিফেস্টোটা অনেকেই পড়ে নাই। তাদের আমি সবার ইলেকশন ম্যানিফেস্টো পড়েছি, জামাতেরটাও পড়েছি, এই সরকারি দল বিএনপিটাও পড়েছে। আপনি দুইটা দলের ইলেকশন ম্যানিফেস্টোটা আপনার সামনে আনেন, খুব বেশি গ্যাপ কিন্তু নাই। আপনি 31 দফার ভিতরেই আপনার এই যে সংস্কারের যে সমস্ত দাবিগুলো এখন আসছে, সেগুলো কিন্তু সেটা অনেকগুলোই বিএনপি উচ্চারিত। আলোচনার একেবারে শুরু থেকেই অবশ্য একদম বলে শুরুতে, আসছে। এবং আপনি ম্যানিফেস্টোর প্রথম 2-3 পাতার ভিতরেই বলা আছে জুলাই সনদের প্রতি আমরা সম্মান রেখে জুলাই সনদকে আপহোল্ড করে তার ভিতরে কি কি পরিবর্তন আনা যায়, কি কি সংস্কার আনা যায়, সেটা আমরা সংসদে বসে ঠিক করব। তো ইন দ্যাট সেন্স যে তারা একদম মেজরিটি পেয়ে যে সংসদে এসে একদম চড়াও হওয়া, আমার কাছে সেটা মনে হচ্ছে না। খলিল ভাইও আকারে ইঙ্গিতে কিছুটা সেই লাইনেই বলছে।